ওকে শ্রীতমা জয়েন করো, তারপর আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করবো। অলরেডি টাইম কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? তুমি তো জানো, আমি তোমাকে দেখো লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, তো তুমি পরপর জয়েন করো, তারপর সেই সময় আমরা স্টার্ট করবো আমাদের আজকের সেশন। ঠিক আছে, টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে, জয়েন করো। ওকে। What is ordinary investment? Comment briefly on the introduction of the mapping on breaks. Write a note on Nitya. ওকে শ্রীতমা, শোনা যাচ্ছে? বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, প্রিপারেশন কিরকম চলছে বলো শ্রীতমা। ঠিকঠাক চলছে। ঠিকঠাক, বাহ, খুব ভালো। রুটিন ফলো করছো তো? হ্যাঁ স্যার, ফলো করছি। ওকে ওকে, দেখো অলরেডি আজকে কয় তারিখ? আজকে 26 তারিখ, তাই না? আমাদের এন্ট্রান্সের ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, তুমি নিশ্চয়ই দেখেছো, তাই না? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা নিয়ে ভিডিও করেছি, তুমি যদি দেখে না থাকো দেখে নিও যে কোন কোন সাবজেক্টে কবে কবে এক্সাম হবে, কোন কোন টাইমে, শিডিউল সবই দিয়ে দিয়েছে। তো তোমার কবে পড়ছে পলিটিক্যাল সায়েন্স, কয় তারিখে? 13 তারিখে। 13 তারিখ, ওকে। 15-16 দিন আছে আর বেসিক্যালি, 17-17 দিন আছে, তাই না তোমার এক্সাম? খুব বেশি দিন আর বাকি নেই। ওকে ওকে, ঠিক আছে। তো এখন তুমি রাইটিং করে যাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আর কোন কোন জায়গায় কি কি প্রবলেম হচ্ছে তো সেটা বলুন। আচ্ছা, এনসিআরটি বইয়ের কথা, সেটা কি করছো বলো। হ্যাঁ এনসিআরটি স্যার, বই। 12 এর বই কিনেছি। আচ্ছা, আর 11-12 করলে তো হবে না? স্যার, 11টা পাইনি, 12টা পেয়েছি। এটা কোনো কথা বলবো? অনলাইন দিয়ে অর্ডার দাও, অনলাইনে অর্ডার দাও, তাহলে পারছো না মানে। দেখো, এগুলো তোমার দরকার আমাদের না, এটা তো আমি খালি খালি তোমাকে কিনতে বলছি না, এগুলো তোমার দরকার বলেই আমি বলেছি, তাই না? আর এখন এই সমস্ত দিকে না এ করলে কি করে হবে বলো? বুঝতে পারছো? কম্পালসারি জিনিস, এগুলো মাস্ট এখান থেকে করতে হবে। তুমি দোকান থেকে তুমি সেকেন্ড হ্যান্ড নিয়ে নাও বা অন্য কোথাও নিয়ে নাও। বা অ্যামাজন আছে না, তুমি তো তোমার বাড়ি কোথায়? স্যার, আমাদের বাড়িতে সোনারপুর। তো এখানের হ্যাঁ, তো আমাদের তোমাকে। যে দোকানটা ছিল, তো ওখানে গিয়ে আর কি আমরা বলেছিলাম 11-12 এর দুটো বই চেয়েছিলাম, তা আহ, ওরা অর্ডার দিয়ে এনেছিল, শুধু 12 এর বইটাই পেয়েছে, বললো 11 এর বইটা আসতে একটু লেট হবে। তো ওই জন্য আর এখন নেওয়া হয়নি, নেবো দুদিন পর। দেখো দেখো, ওইসব কথা না, দরকার তোমার তার কোনো যায় আসে না। তুমি একটা 100 টাকার বই নিলেও তা, না নিলেও তা, তার কোনো যায় আসে না। কিন্তু তুমি এখানে নাম্বার কম পেলে গত 5 বছর লোকাল কলেজে পড়তে হবে, ঠিক আছে? ওয়েটটা বোঝো জিনিসটা। তোমার বাড়ি থেকে কলেজ স্ট্রিট খুব বেশি হলে 1 ঘন্টাও না, তাই না? কিন্তু ভালো করেই জানো কলেজ স্ট্রিট সোনারপুর থেকে 1 ঘন্টাও না। সুযোগ নিয়ে আসো। যদি অনলাইনে তুমি অ্যামাজনে অর্ডার দিলে তো ধরো 4-5 দিন লেট হবে, বা 2-3 দিনই লাগবে, তাহলে তুমি কলেজ স্ট্রিট দিয়ে নিয়ে আসো না। কবে থেকে বলছি, তুমি কেন এতটা মানে সিম্পল হতে নিচ্ছ কে জানে। যাই হোক, দেখুন তাতে প্রবলেম তোমার হবে, কিন্তু আমি বারবার বলছি, কারণ এটা তো আমার হাতে নেই, তাহলে আমি বলতাম যে তুমি সেই হিসাবে করো। কারণ 11-12 দুর্যোধাকে থেকেই পড়তে হবে একদম। তাহলে তুমি জাস্ট ভাবো যে ইস, আমি যদি পড়তাম বইগুলো আমি তাহলে পারতাম। তো এই জিনিসটা হলে তার সেই খারাপ লাগাটা কিন্তু সবসময় থেকে যায়, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি তোমার? তুমি তো গিয়ে নিয়ে আসতে পারো না, তোমার বাড়ি থেকে কলেজ স্ট্রিট 1 ঘন্টাও লাগবে না সোনারপুর থেকে। সোনারপুর আমি চিনি, ওখান থেকে 1 ঘন্টাও লাগে না কলেজ স্ট্রিটে। এখন তুমি যদি সেখান থেকে না নিয়ে আসো বা অনলাইনে অর্ডার দাও, 3-4 দিনে চলে আসবে। অনলাইনে দিও না এখন, অত অনলাইনের জন্য এখন টাইম নেই, তুমি চলে যাও কালকে। কি বলছো বুঝতে পারছো? তুমি বাড়ি থেকে বেরো না? না, খুব একটা বেরোনো হয় না, বাবাই যায়। আচ্ছা, তো বেরোতে হবে, বেরোতে হবে না? কদিন পরে কলেজে উঠবে, এখন তো বেরোতে হবে, কারণ জিনিসটা তোমার দরকার। তুমি তাড়াতাড়ি বের করো, কতবার বলছি আমি নিজেও যাই হোক, ঠিক আছে, তো গেল এটা। আর কোথায় কি কি প্রবলেম হচ্ছে বলো। আর রাইটিং কি কি করছো?
স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আপনাকে, একটু দেখুন। ওকে ওকে, ঠিক আছে, ওটা রাইটিং গেল। আর 11 12 তোমার রিভিশন দেওয়া হয়েছে? রেগুলার রিভিশন দিচ্ছ তো স্যার সীতামা? আমার যে নিমাই প্রামাণিকের যে বইটা ছিল, আছে যেগুলো, আমি ওইগুলো প্রতিদিনই পড়ছি, তার সাথে ওই এনসিইআরটি 12 এর বইটাও পড়ছি, আর আচ্ছা পেপারও আমি পড়ছি। আচ্ছা, 11টাও জোগাড় করে নাও। তোমার আশেপাশে কোনো বন্ধু 11-এ পড়ে না এনসিআর? হ্যাঁ, 11-এ পড়ে অনেকে, কিন্তু এনসিইআরটির বই নেই। আচ্ছা, তাহলে মোবাইল থেকে ডাউনলোড করে নাও তো, তাই তাই করো তাহলে, এত তোমার টাইম লাগছে তো। এনসিআরটি বই ডাউনলোড করে নাও। ঠিক আছে স্যার, ওটাই করব। হ্যাঁ, এনসিআরটি ডাউনলোড করে করো, নাহলে এত দিন হয়ে গেছে কিন্তু, প্রায় 1 মাসের উপরে আমার কাছে। অনেক দিন হয়ে গেছে না, 15, হ্যাঁ 15 দিনও বেশি হয়ে গেছে। তো তাহলে এটা এই করলে কি করে হয় বলো? তুমি তো বোঝো জিনিস, তাই না? জিনিসটা তো তোমার ভালোর জন্যই আমি বলছি, তাই না? আচ্ছা যাই হোক, তো আচ্ছা ঠিক আছে, আমি দেখছি মেসেজে নেই। আচ্ছা, আমার কাছে আজকে মোবাইলটা নেই, তাহলে আমার এখান থেকেই দেখতে হবে, মানে তোমার বেসিক্যালি এখানে হোয়াটসঅ্যাপে গিয়েই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু একটু আমি দেখছি। মিডিয়াম করে দেখছি আমার কাছে। ওকে, যেটুকু আমি দেখলাম সেরকম, তুমি মিডিয়া পলিটিক্স সাথে এসে পলিটিক্স পার্টটা পুরো ফাঁকা দিয়েছিলাম, আমি কিছু দেখুন। পলিটিক্স পার্টটা, মিডিয়া পার্টটা যেটা দেখলাম সেটা। স্যার, হুম, স্যার বলছি যে পলিটিক্স সম্পর্কে আমার না ধারণাটা ঠিকঠাক নেই, মানে আহ, বুঝতে পারছি ধারণা কিন্তু নেই বলতে? লিখতে পারছি না। ধারণাটা নেই বলতে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে তুমি এরকম বলছো? না না স্যার, মানে আমি বুঝতে পারছি কিন্তু ঠিক করে গুছিয়ে লিখতে পারছি না। ওই জন্যই আমি ঠিক করেছিলাম আপনাকে জিজ্ঞাসা করবো একটু ওই পলিটিক্সটা যদি বলেন। ওকে ওকে, দেখো মিডিয়া পলিটিক্স, পলিটিক্স হচ্ছে কিভাবে হয়, তুমি ধরো আমাদের যারা শাসন করবে একটা সোসাইটিতে সঠিকভাবে চালানোর জন্য একটা টার্মস এন্ড কন্ডিশন দরকার, সেই সব টার্মস এন্ড কন্ডিশন বা নিয়ম নীতি দরকার, নাহলে কি হবে, অরাজকতা হবে। সোজা বাংলা স্টাইলে বুঝো, ঠিক আছে? অরাজকতা হবে তো, সেখানে সুস্থিত অবস্থা বজায় থাকার জন্য একটা সংগঠন দরকার বা একটা সংস্থা দরকার, ঠিক আছে? তো তার জন্যই হচ্ছে সরকার ব্যবস্থা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য সরকার ব্যবস্থার জন্য এখন প্রতিনিধিত্ব দরকার, সমান প্রতিনিধিত্ব দরকার। তো আমাদের দেশে তার জন্য সবাই যাতে সেম ভ্যালু দেওয়া হয়, গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে আমাদের দেশে নেওয়া হয়েছে, সারা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে আমরা, তো তার জন্য। এবং আমরা ধরো কোনো সরকার যদি ঠিকঠাক কাজ করে তাকে আবার ভোট দিয়ে নিয়ে আসছি, যে একটু উল্টাপাল্টা করলে সাথে সাথে তাকে ফেলে দিয়ে নতুন দল নিয়ে আসছি। তো তার জন্য এই যে যে জিনিসগুলো এত স্বয়ংক্রিয় খুব সুন্দর করে হয় কন্টিনিউয়াসলি, যেটা খুবই আমাদের সোসাইটি বা আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার। এবং যার কারণে এখন সারা পৃথিবীর মধ্যে পঞ্চম লার্জেস্ট ইকোনমি হচ্ছে আমাদের দেশ হয়ে গেছে। তো এই যে যে জিনিসগুলো তোমার এখানে ইনক্লুড করা হচ্ছে, যে পলিটিক্স এর গুণগান গেমস, ঠিক আছে, যে যে কাজে দরকার আমাদের, তাই না, একটা সোসাইটি চলার জন্য। নাহলে কি অবস্থা হবে? সামাজিক বানান সব জায়গায় ভুলে গেছো, সামাজিক বানান এক জায়গায় তুমি ঠিক লেখনি। আর দেখো যে বানানের দিকে একটু ফোকাস করো, বানান কিন্তু তবে আগের থেকে ভালো হয়েছে। আর অক্ষরও তোমার মোটামুটি আগের থেকে ভালো হয়েছে, কিন্তু তাও অনেক বানান ভুল যাচ্ছে, ঠিক আছে? একটু ভালো করে পড়ে দেখো, বানান কিন্তু ভুল যাচ্ছে অনেক। আর যে জিনিসটা রয়েছে তুমি
যেটার বাংলা শব্দ সেটা বাংলা লেখো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া লেখা তো তোমার কোনো দরকার নেই, সামাজিক গণমাধ্যম, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? তোমার সোশ্যাল মিডিয়া তো কোনো বাংলা শব্দ না, তুমি লিখছো বাংলায়, তারপর লেখো যদি আবার ইংলিশ, তাই না? সোশ্যাল মিডিয়া মানে কি? সামাজিক গণমাধ্যম। বোঝা গেল জিনিসটা আমি কি বলছি? ওইখানে তুমি যদি হ্যাঁ সোশ্যাল স্যার। মিডিয়া লেখো, ওখানে দাঁড়িয়ে এসে বলতে, স্যার আমি তো খুব সুন্দর লিখেছি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কি শ্রীতমা কত পেয়েছে, ওখানে এসএসসি 0 পেয়েছে। কেন? যেখানে যে যে শব্দ বাংলা হয় সেখানে সে জোর করে ইংলিশ পেয়েছে। এখন তুমি যদি ওয়ার্ল্ড ব্যাংক লেখো, ওয়ার্ল্ড ব্যাংক তো না, বিশ্ব ব্যাংক লেখা, আইএমএফ তুমি লেখো, আইএমএফ তো না, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, ঠিক আছে? ইউনাইটেড নেশন তুমি লিখেছো, ইউনাইটেড নেশন তো না, জাতিসংঘ হয়। তো যেখানে যা হয় তাও তুমি যদি জোর করে ইংলিশ লেখো, তাহলে 0 ছাড়া কিচ্ছু পাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু তুমি যে জানো না তা কিন্তু, তুমি তো জানো, কিন্তু সেটা ইউজ করতে হবে, তাই না? সোশ্যাল মিডিয়ার বাংলা তুমি গণমাধ্যম তুমি তো জানো, তাই না? সামাজিক গণমাধ্যম তুমি কিন্তু ইউজ করতে হবে, তাই না? এবং কোনটা কি কিভাবে ইউজ করছে আমরা সেইভাবে জিনিসটাই করতে হবে। সারা পৃথিবীর সব থেকে বেশি ইউজার এখন কোথায় রয়েছে? ফেসবুকের, আমাদের দেশে। ইনস্টাগ্রামের সব থেকে বেশি ইউজার কোথায় রয়েছে? আমাদের দেশে। ওকে, হতে পারে আমেরিকায় তৈরি। তো এই যে যেগুলো কি কিভাবে ইউজ করা হচ্ছে এখন, সেটা পজিটিভ হইতে বা নেগেটিভ হইতে কি কি জিনিসগুলো সেগুলো তোমার চুজ করা মানে কিছু দেখানো দরকার। ওকে। তারপরে ইনফ্লুয়েন্সার ইকোনমি, এখন তোমার ইনফ্লুয়েন্সাররা কি কি ভাবে সবকিছু চেঞ্জ করে নিয়ে নেয়। তুমি ধরো এরকম এক্সাম্পল দিতে পারো, ধরো এক একটা ইনফ্লুয়েন্সারের কি পরিমাণে বিভৎস তোমার পাওয়া। যেরকম তুমি সিম্পল আমি উদাহরণ দিচ্ছি, লাস্ট লাস্ট মান্থে সুইডেন ইনফ্লেশন এসেছিল বিয়ন্সের জন্য। বিয়ন্সে তো চেনো তুমি, পপস্টার গায়িকা, ঠিক আছে? তো তাদের যে কনসার্ট তার জন্য, তারপরে কন্ট্রি তার আগে তোমার বেসিক্যালি টেলর সুইফট, বোধহয় টেলর সুইফট, না টেলর সুইফটের জন্য তোমার স্ন্যাপচ্যাটে $10 বিলিয়ন উড়ে গেছে, ঠিক আছে? তো এরকম টেলর সুইফট না কে যেন ছিল আর কি। তার মানে এতে ইনফ্লুয়েন্সার এতটাই পাওয়ার, সে খারাপ রিভিউ দিয়েছে বা ঠিকঠাক কাজ করেনি, সাথে সাথে তার শেয়ার পড়া শুরু হয়ে গেছে। ওকে, তো $10 বিলিয়ন মানে বুঝতে পারছো, $1 বিলিয়ন মানে 8,000 কোটি টাকার উপরে। ওকে, তো এইভাবে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এটাই এখন যারা এই যে ইনফ্লুয়েন্সার যারা বিভৎস পাওয়ারে রয়েছে, ঠিক আছে, কোম্পানি তাদের থেকে তাদের জন্য তার উপর ডিপেন্ড করে, তো তার জন্য তাদের মতো করে তারা সেই হিসাবে করতে থাকে। আর মিডিয়া তো এখন তুমি দেখতেই পাচ্ছ যে আগে যেরকম নিউজ পেপারের যে মিডিয়া ছিল, তো সেখান থেকে এখন লোকজন সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। লোকজন এখন পারলে 25 ঘন্টাই অনলাইন থাকে, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এগুলো কোন কোন ভাবে পজিটিভলি ইউজ করা যায়, পজিটিভ ইউজ কি আছে, নেগেটিভ ইউজ কি আছে, এইগুলো তোমার শো করতে হবে তোমার অ্যান্সারে, ঠিক আছে? তো তুমি পুরোটাই তো আমি দেখলাম তুমি লিখেছো মিডিয়ার উপর, পলিটিক্স কিছুই লেখো না। তো একটা তোমার একটা ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে? এটা হাফ লিখবো, এটা হাফ লিখবো, এইভাবে লিখতে হবে। আমি বুঝতে পেরেছি যে তুমি ওটা স্যার, পারছো না বলে বাকি করেছো। না বল। স্যার বলছি, ওখানে যেহেতু মিডিয়া অ্যান্ড পলিটিক্স ছিল, আমি প্রথমের ভূমিকাটা মিডিয়া করেছি এবং তার যে ভাগগুলো মিডিয়ারই করেছি, এবং পরের পার্টটা পলিটিক্স এর পুরোটা করব, ভূমিকাটাও পলিটিক্স এর করবো, ভাগ ঠাকগুলো পলিটিক্স এর করবো ভেবেছিলাম। কিন্তু ওই এক্সেসিভ বড় হয়ে যাচ্ছে, অত বড় বড় লেখার তুমি টাইম পাবে? কোনো এন্ট্রান্সে টাইম নেই, তুমি তো জানো, তাই না? অত লেখার এখানে টাইম পাবে না, টু দা পয়েন্টে ভেবে তারপর তোমার চুজ করতে হবে যে আমি কি কি। তার জন্য আমি আগে বলেছিলাম সীতামাকে, ধরো এসে দেখার সাথে সাথে তুমি সহজে একটা পেন্সিল আর ইরেজার দিয়ে, পেন্সিল ইরেজার দিয়ে পয়েন্ট, ধরো খাতার লাস্ট টাইম নিয়ে চলে গিয়ে করে ফেলি যে এই পয়েন্ট আমি লিখি, যাতে এগুলো বাদ না যায়। ওকে, এবং সেগুলো সব কভার করতে হবে দ্রুত, যত দ্রুত সম্ভব। কারণ ওখানে ভাবার টাইম তুমি পাবে, এন্ট্রান্স এক্সাম ভাবার জন্য যত ভাবা ভাবি সব বাড়ি বসে প্রিপারেশনের, ওখানে কিন্তু ভাবার কোনো টাইম নেই, প্রপারলি ইউজ করতে হবে। তুমি এখানে ভাববে এই করবে, আর অন্য ক্যান্ডিডেটে কিন্তু সেখানে লিখে নাম্বার করে দিচ্ছে, ঠিক আছে? আর যেহেতু টাইমও বেশি দিন নেই, তাই না, আমাদের 15 দিন হাতে মতো আছে, 15-16 দিন। তো এইটা তোমার সেই ভুলগুলো এখন কিন্তু করা যায় না। তুমি হাতের লেখা কিন্তু এখনো ভুল করছো। আচ্ছা, কথা গভা লিখছো? তোমাকে আমি বলেছিলাম আকার হ্যাঁ রসিকার স্যার, এগুলো দিয়ে লিখেছিলাম। আরো লেখো। তোমার এখানে এখনো প্রচুর বানান তুমি ভুল করছো, আমি যেতে চাই। তবে মাত্রা এখন আগে থেকে একটু বেশি দিচ্ছ, কিন্তু বানান প্রচুর ভুল আছে। তুমি ওটা কিছু ফোকাস করতে হবে। আর ওই এনসিআরটি বই তাড়াতাড়ি পড়া শুরু করো, এই করো না, ঠিক আছে? এরকম দেখো গাফিলতি দিলে তোমার কিন্তু নিজেরই প্রবলেম হবে, কারণ কোশ্চেন সব জায়গায় দিয়ে আসবে, ঠিক আছে? 11 দিয়ে আসবে, 12 দিয়ে আসবে, তুমি সেই হিসাবে জানো। তো এখন সেইভাবে ফোকাস করো। আর লেখার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ডাটা দেবে, সিম্পল হচ্ছে, খালি লিখুন যেগুলো যেগুলো পড়ছে তার সাথেও কানেক্ট করে দেবে।
ওকে, যেগুলো দেখতে পাচ্ছি, তাহলে বুঝবে কি এক্সামিনার বুঝবে যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানে। কারণ আমাদের সাবজেক্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স জিনিস, তাই না? আমাদের তো দেখো, আমাদের তো ভূগোল সাবজেক্ট না যেমন কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম থাকে। বা এখানে তোমার ইতিহাস না যে কারেন্ট অ্যাফেয়ার্স এর দরকার, পলিটিক্যাল সায়েন্সে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দরকার বা থাকে। তো ওই জন্যই তোমার সেগুলো নিয়ম নেওয়া হতে পারে। মানে এখানে কি আসছে, তাহলে হচ্ছে ঠিকঠাক নাম্বার। আর একটা প্রেজেন্টেশন স্কিল আছে, তোমার হাতের লেখা আগের থেকে ভালো হয়েছে, কিন্তু বানানে ফোকাস করতে হবে। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে তুমি প্র্যাকটিস করছো, কিন্তু বানানে ফোকাস করতে হবে। নাহলে তুমি ভালো সুন্দর লিখলেও যে খারাপ বানান লিখছো, যে সামাজিক বানান লিখেছো, তাহলে কোনো মাত্রা দাও না। তো এরকম যদি ধরো লাইনের প্রথমে এরকম বানান ভুল হয়, তো এক্সামিনার যখন পড়ছে তার কিরকম লাগে, তাই না? ওনার জায়গায় তুমি নিজেকে বলেছি না, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। খুব ছোট জিনিস কিন্তু ইম্প্যাক্ট মারাবে। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু জিনিসটা মাথায় রাখছি। এটা হচ্ছে তোমার ওই যে আমি দেখলাম ওটা থেকে সাইজ কমা, অনেক বড় লিখে নিতে অত জায়গার জায়গা আমি অত লেখার জায়গা, তাহলে অন্যান্য কোশ্চেন তোমার এমনি বাদ যাবে। একটা কোশ্চেন যদি পিছনে অত পরিমাণে টাঙিয়ে খাও, তুমি আর স্পিড বাড়াতে হবে। হাতের লেখা তোমার দেখে মনে হচ্ছে খুবই আস্তে লিখে স্পিডে লিখতে হবে। সেই কাজটা হচ্ছে এখানে প্রপার হইতে আমাদের দরকার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে মিডিয়ার পলিটিক্স। আচ্ছা, আমি তারপরে তোমার অন্য কোশ্চেন দেখছি। নিয়ে পলিটিক্স আছে, এরপর হচ্ছে তোমার কি লিখেছো, ব্রিফলি কমেন্ট ইম্পর্টেন্স অফ আর্টিকেল রিটার্ন অফ ইউনিভার্সিটি। ওকে, দেখো এখানে সে তোমার কোশ্চেন এসে আর্টিকেল 21 উপর, তো খালি ওটা আর্টিকেল 21 লিখবে। এদিক ওদিক তোমাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চাইনি। ঠিক আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে পুরোটা জায়গা করে কোশ্চেন কিন্তু চান্স নেই। আর সেটা তোমার যেটা করতে চাইছে সেটাই সেখানে জায়গা করে নিচ্ছে। এরকম তো করা যাবে, কোশ্চেন যেটা চাইছে তার উপরে খালি ফোকাস। তার মানে কি, তুমি এদিক ওদিক দিচ্ছ, তার মানে অরিজিনালটাই তুমি জানো না। ওই এর জন্য এদিক ওদিক টানাটানি করে তুমি স্যার না, কোশ্চেন আমি দেখে বড় লিখেছি। করো। স্যার লিখেছো আমি পরের জানি, দিন কিন্তু পড়ো। তার মানেটা কি বোঝায়? বুঝতে পেরেছো? মেইন জিনিসের থেকে ফোকাস নেওয়া দিয়ে তুমি যদি অন্য এদিক ওদিক ইন্ট্রো কনক্লুশনে বেশি ফোকাস দাও, তুমি তুমি একটু নিজে দেখো খাতাটায় যে তুমি কতটুকু লিখেছো 21। কোশ্চেনের ফোকাসই হচ্ছে খালি 21, যেখানে তুমি ইন্ট্রো কবে তৈরি হয়েছে, খসড়া ফসড়া এইসব দিয়েই করেছো। বুঝলে বুঝতে চাইনি, কিন্তু পয়েন্টে যতটুকু দিয়েছে সেই হিসাবে ফোকাস করতে হবে। ওকে, তুমি খুব ভালো কথা যেগুলো লিখেছো খুবই ভালো হয়েছে, যে হ্যাঁ এইগুলো এই করেছে, খসড়ার সময় কে গেছিল, এগুলো তুমি সব করেছো। কিন্তু এখানে কোশ্চেনে কি চেয়েছে সেটা খুব ভালো করে করো। টু দা পয়েন্টে সেটাই ফোকাস করতে হবে, কারণ ওগুলো চাইনি। তাই না? তুমি একটু ভাবো জিনিসটা ভেবে দেখো, ওটা কিন্তু চাইনি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি চেয়েছে, যে আমাদের ভারতের সংবিধান হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, ঐতিহাসিক যে সকল যে জিনিসগুলো ঘটেছে সেই ইতিহাসটা পড়ো, তা কিন্তু চাই। কিন্তু তুমি সেখানে ফোকাসটা বেশি হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো আমি কি বললাম? তো সেই জিনিসটা খেয়াল করতে হবে। যতটুকু চাইছে তার উপরে এমফাসিস করো, খুব বেশি করে ডেপথ। অন্য এদিক ওদিক টানাটানি করো না। ঠিক আছে, তো সেটা কিন্তু করা যাবে না, এই জিনিসটা কিন্তু ঠিক আছে, তো সেই পার্টটা এখানে আসতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গেল তোমার আম, হ্যাঁ, আর্টিকেল 21। এরপর তুমি আরেকটা হচ্ছে যে লিখেছো অফিসিয়াল, আচ্ছা আমি আজকে লিখেছি
Okay. Comment briefly in the introduction of the NATO and ওকে, এবার হচ্ছে তোমার কোশ্চেন কি এসছে, ন্যাটো কি এবং ন্যাটোর কাজ কি, তাই তো? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দেখো এটা হচ্ছে তোমার ইউরোপীয় দেশগুলো মিলে একসাথে কম্বাইন্ডলি একটা সোর্স, একটা হচ্ছে তোমার এই ইনস্টিটিউশন তো আর তৈরি করা হয়ে যায় না। ঠিক আছে, কাকে? সোভিয়েত রাশিয়াকে তোমার কাউন্টার করার জন্য, ঠিক আছে। তোমার হোয়াটসঅ্যাপ অ্যাক্ট, রাশিয়া সোভিয়েত ইউনিয়নে ছিল হোয়াটসঅ্যাপ অ্যাক্ট, আর একটা এটাকে এই পাশে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এটাকে কাউন্টার করার জন্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মিলে করতে হবে। এই হচ্ছে main দিক। এবং যেখানে খুবই পাওয়ারফুল আর কি অবস্থা রয়েছে, তো একটা ন্যাটো অবস্থা কিন্তু আজকে কমে গেছে। কারণ যেটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি ডেটোতে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আর ইউরোপের দেশগুলা করলেই বললেই চলে, ঠিক আছে। সেই টাকাটা তাদের দেশের উন্নয়নে তারা কাজে লাগছে, অর্থাৎ ইউএসএ কিন্তু সব থেকে বেশি এখানে ইনভেস্ট করেছে। তো সেই পার্টটা আমরা কিন্তু দেখতে পাই। তো এই জন্য জিনিসগুলো মাথায় রাখা দরকার যে কোন কোন জিনিসটা আমি লিখছি আর লিখছি না, ঠিক আছে। তো অ্যান্সারে তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা আমি ফোকাস করতে হবে, যে এইটা কিন্তু যখন বলছে যে ন্যাটো কিসের জন্য বলা হচ্ছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের জন্য, তোমার বেসিক্যালি হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে কন্ট্রোল করার জন্য। দেখো কিন্তু সেই জিনিসটা চলে গেছে, একটা কি সিচুয়েশন তুমি দেখতে পাচ্ছ। খুবই ইম্পর্টেন্ট, তো তার জন্য তোমাকে কিন্তু খেয়াল রাখতে, ক্লিয়ার? আমাদের হচ্ছে ওকে, ন্যাটো গেল। ব্রিক্স, আচ্ছা, ব্রিক্স হচ্ছে তোমার বেসিক্যালি যে সংস্থাগুলো রয়েছে, ব্রাজিল, ঠিক আছে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো এই দেশগুলো নিয়ে হচ্ছে তোমার ব্রিক্স গঠিত, এবং সেখানে সারা পৃথিবীর কিন্তু সব স্যার লোককে স্যার জনগণ কিন্তু এখানে বসবাস করে যায়। স্যার বলো, বলছি যে বুঝলে? আপনার আগে যে কথাগুলো বললেন না, সব কেটে কেটে যাচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে ওকে ওকে, তুমি যেহেতু কথা বলছো আমি তার জন্য মাইকটা খুলে নিয়েছি, বুঝতে পেরেছো? তুমি একটু আগে দিয়ে বলবে আমাকে। আচ্ছা তাহলে কোনটা বলবো আমি, ন্যাটো বলবো? ন্যাটো আবার বলতে চাই? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তুমি স্পিকার অফ করো, ভালো করে শোনো আমি কি বলছি। তুমি শোনা যাচ্ছে, টাইপ করতে বুঝতে পারবো যে শুনতে পাচ্ছ কিনা। ওইটা আমি হচ্ছে তোমার হ্যাঁ স্যার। মাইক টাইপ করো, টাইপ করবো, বলো না বললে আমি এটা তাহলে মানে মাইক খুলতে হবে। তোমাকে শোনাতে গেলে আমি টাইপ মাইক খুলতে হবে, ওর জন্য তুমি সাউন্ড ঠিকঠাক শুনতে পাওনি। ওকে, টাইপ করো, লেখো যে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক করে। লেখো, টাইপ করো। এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? একদম, বেশ বেশ বেশ, দেখো ওকে। দেখো তুমি যেটা জিজ্ঞেস করছো, ন্যাটো, ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেটাকে ন্যাটো বলে। মানে উত্তরে আটলান্টিক মহাসাগরের যে আশেপাশে যে দেশগুলো, এরা মিলে হচ্ছে যে ট্রিটি করে যাতে তোমার কাকে, রাশিয়াকে কন্ট্রোল করার জন্য। তখন তো রাশিয়া ছিল না, তখন ছিল সোভিয়েত ইউনিয়ন। তো সোভিয়েত ইউনিয়নের অ্যাটাক যাতে না হয় ইউরোপিয়ান ইউনিয়নের উপর, তো তার জন্য কিন্তু তাকে চেক দেওয়ার জন্য এরা তৈরি হয়। আর সোভিয়েত ইউনিয়নের আলাদা প্যাক্ট ছিল কি, ওয়ারশা প্যাক্ট, ঠিক আছে, মানে ন্যাটোর এগেনস্টে। ওকে, তো যাতে এই জিনিসটা মেইন লক্ষ্য ছিল হচ্ছে যাতে এই যে যে সোশ্যালিস্ট চিন্তাধারা, এটা যাতে ইউরোপিয়ান ইউনিয়নে না ঢুকতে পারে, সেই পার্টের জন্য তারা কিন্তু এই স্টেপ নিয়েছিল। এবং কন্টিনিউয়াসলি এরা কমন যে ইস্যু যেটা ছিল, সিকিউরিটি কনসার্ন। ওকে, কিন্তু এতদিন যেটা দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি গত 30-40 বছর ধরে সব থেকে বেশি এখানে ইনভেস্ট করে নিয়ে গেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু অন্যান্য দেশেরা কোনো ইনভেস্টই করেনি। অথচ ডিফেন্সে তারা ইনভেস্ট না করে সেই টাকাটা নিজের দেশের অন্যান্য ক্ষেত্রে উন্নতিতে তারা কিন্তু ইউজ করেছে। তো সেই ব্যাপারটা আমরা কিন্তু সেই হিসাবে দেখতে পেয়েছি। তো যার ফলে প্রবলেম হচ্ছে তোমার ইউএসএ কন্টিনিউয়াসলি, তারপরে তোমার অর্থনৈতিক চাপ কিন্তু রেগুলারলি এসেছে, যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন ন্যাটোর যে অবস্থান, তো সেই ন্যাটোর থেকে অবস্থান যে আমরা যে ওয়ারশা প্যাক্টের এগেনস্টে করেছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে তার এক্সপ্যান্ড হচ্ছে, যারা কন্টিনিউয়াসলি যাতে আরো অন্যান্য দেশও কিন্তু এখানে জয়েন করে। এবং বেসিক্যালি তো সেই ফলশ্রুতিতে যাতে আমাদের ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ওয়ারশা প্যাক্টকে বেসিক্যালি চেক দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল। এখন আর এখন যে যদি বলা হয় যে তাহলে এখন ন্যাটোর গুরুত্ব কি, তো দেখো এখন ন্যাটোর গুরুত্ব তোমার তেমন নেই। কারণ এখানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়াকে কিন্তু কিন্তু ন্যাটো দিয়ে তারা কিন্তু কত কাজ করতে পারলো না। ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে যুক্ত হয় এবং সারা পৃথিবীর সব স্যাংশন তাদের উপরে লাগিয়েও কিন্তু তেমন কিন্তু কাজ করতে পারলো না, ঠিক আছে। তো সেই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই যে যে জিনিসগুলো তোমার কিন্তু এখানে ফোকাস করতে হবে, যে কোন কোন ভাবে জিনিসটা আসছে বা কি কি বৃত্তান্ত, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো লেখো। আর তারপর তুমি তাহলে ন্যাটো ম্যাপও তুমি এঁকে দিলে, তো এখানে এই দেশগুলো রয়েছে, তাহলে এক্স্যাক্টলি টু দা পয়েন্টে বোঝা যাবে যে হ্যাঁ ওখানে গ্রুপ সেগুলো রয়েছে।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাটোর কথা গেল, বুঝতে পারলে? এবার আসছে, হ্যাঁ বলো। এই জিনিসগুলো লিখতে হবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো কন্টিনিউসলি যেটা দেখা গেছে লাস্ট কয়েক বছর ধরে কোনো খালি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইনভেস্ট করছে, অন্যান্য দেশগুলো একদম ইনভেস্টই করছে না, অথচ সুযোগ সুবিধাগুলো তারা সবই খাচ্ছে। তো সেই জিনিসটার জন্য এখান থেকে ইউএসএ থেকে তুমি এই স্টেপটা কিন্তু সেই হিসেবে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো সময়ের সাথে সাথে যেহেতু ড্রাস্টিক্যালি সব পদ্ধতি চেঞ্জ হয়, তো তার জন্য কিন্তু এই ব্যাপারটাও কিন্তু আসছে। ক্লিয়ার? হুম। এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক ক্ষেত্রে গেল। আর তো হোয়াটসঅ্যাপ একটা আমরা বললাম যে যেটা তাকে কাউন্টার করার জন্য সেই হিসাবে করা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। কিন্তু দেখো সারা পৃথিবীর যত ধরনের অবরোধ আছে, ঠিক আছে, স্যাংশন আছে, তার কিন্তু এর উপরে দিয়ে তাও কিন্তু তেমন কোনো কাবু করতে পারেনি রাশিয়াকে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এখন হচ্ছে যেটা তোমার ইন্টারনাল ডিস্টারবেন্স আমরা লক্ষ্য করছি সেখানে। তো এই হচ্ছে মেইন জিনিসগুলো, ঠিক আছে। সিদ্ধা বলো এবার। আচ্ছা, টাইপ করো তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তারপর আরেকটা তুমি কোয়েশ্চেন দেখলাম আমি জিজ্ঞেস করেছিলে, তারাও বলছি। ব্রিক্স, ঠিক আছে, ব্রিক্স এর অবস্থান কি এবং ব্রিক্স এর কি কিভাবে আমরা সেই হিসাবে ইউজ করতে পারি, তো এটা হচ্ছে তোমার একটা কোশ্চেন ছিল, তাই না? তো ব্রিক্স হচ্ছে তোমার আহ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দেশগুলো বেসিক্যালি এই ব্রিক্স কিন্তু সেই হিসাবে গঠিত, এবং কন্টিনিউয়াসলি এখানে সারা পৃথিবী 2 ভাগেরও তোমার বেশি লোকজন কিন্তু এখানে থেকে যাচ্ছে, ঠিক আছে। জনসংখ্যা তোমার সেই হিসাবে রয়েছে, হিউজ মার্কেট। ওকে, তো তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইউএস ডলারের যে ফেভারিলিটি আছে এটা কমানোর জন্য বিভিন্ন ধরনের অন্য ধরনের ইনভেস্ট কিন্তু এখানে সেই হিসাবে করানো হচ্ছে, ঠিক আছে, যাতে ব্রিক্স এর পরিমাণ আরো যাতে বাড়ে। সৌদি আরব সহ বিভিন্ন দেশও বলছে তারা ব্রিক্স এ যুক্ত হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ কিন্তু আমরা সেই হিসাবে লক্ষ্য করি, ঠিক আছে। তো ব্রিক্স এ হচ্ছে তোমার বেসিক্যালি এই যে সহযোগিতামূলক সংস্থা, এদের কাজ হচ্ছে আলটিমেটলি কাউন্টার করা হচ্ছে তোমার এখানে চায়না। না, মানে কাউন্টার করার যদি ব্যাপার বলা হয়, দেখো চায়নার মধ্যে থাকলেও এখানে কারেন্সি কিন্তু একটা ব্যাপার আছে। তো এখানে পুরোপুরি ব্রিক্স কাউন্টার করছে হচ্ছে ডলারকে, কারণ ডলারের যে হেজিমনি সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাই, তো সেখানে তোমার এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বুঝতে পারলে? সেটা মতো এইভাবে জিনিসগুলো কিন্তু লিখতে হবে, যে যেখানে আমাদের ইন্টারেস্ট রয়েছে বা দেশের বা কোনো সংস্থা ইন্টারেস্ট রয়েছে, তোমরা সেইভাবে সেই জিনিসগুলো নেবো। এবং সেটা কেউ কোনো সময় বলে দেবে না যে হ্যাঁ এইভাবে করতে হবে বা এই জিনিসগুলো নিতে হবে, কারণ আমাদের এখন পুরো ডেমোক্রেটিক কান্ট্রি, তো সেই সেভাবে যে স্টেপগুলো নেওয়া হবে, তো সেই সেভাবে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। বলো, এটা হচ্ছে তোমার এখানে কন্টিনিউয়াসলি আমরা যেটা দেখলাম যে, আচ্ছা, হ্যাঁ, বলো। তুমি যে আহ, যেটা, আচ্ছা, আচ্ছা, সেন্ড করেছিলে, তো সেখান থেকেই আমি বলছি। ওকে, ওকে। ব্রিক্স এর কাজ কি? ব্রিক্স এর কাজ হচ্ছে তোমার এখানে সিকিউরিটি কনসার্ন তোমার সেই হিসাবে না, ব্রিক্স এর কাজ হচ্ছে একটা সহযোগিতামূলক সংস্থা তোমার এশিয়ার যে দেশগুলো আছে, তো সেই হিসাবে নিয়ে আসা এবং সেই যে কমন মার্কেট আছে সেটা ইউজ করা, এবং আলটিমেটলি আহ নতুন করে বিজনেসের দ্বার খুলে দেওয়া, সেটাই হচ্ছে তোমার এখানে দরকার, ঠিক আছে, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, তার জন্য তোমার এখানে দেখো, তার জন্য যেটা বললাম যে ব্রিক্স এর সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ লোক কিন্তু এখানে চলে আসছে, কারণ চায়নাও চলে আসছে, ইন্ডিয়াও চলে আসছে অটোমেটিক্যালি। কিন্তু সেই পার্টটা কিন্তু আমরা সেই হিসাবে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু তোমার এখানে কিন্তু মাথায় রাখা দরকার যে কোন কোন ভাবে কোন কোন জিনিসটা আছে, এবং আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ কোন কোন জিনিসটা এখানে খেয়াল করতে হবে। ব্রিক্স হচ্ছে তোমার এখানে অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা, এবং এটা বলা হচ্ছে যে এক টাইমে ব্রিক্স কারেন্সি বের করবে, যেটা ইউএস ডলারে একদম পুরো ড্রাইভারলি কিন্তু হয়ে যাবে, এবং সেটা ধরো যদি পৃথিবীর অন্যান্য দেশে অ্যাকসেপ্ট করে, তো তাহলে তার ভ্যালু বাড়তে থাকবে, এবং আলটিমেটলি আমাদের দেশের যে কারেন্সি আছে সেটা তোমার কোয়ালিটি বাড়বে। ওকে, তো সেই পার্টটা রয়েছে, তো এইভাবে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। ওকে,
ঠিক আছে, তো সেই সেই ভার্বটা কিন্তু রয়েছে। এইভাবে জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যত সিম্পল ল্যাঙ্গুয়েজে তুমি সেই জিনিসগুলো ফোকাস করবে, মাথায় রাখবে, তত তোমার সুবিধা হবে, না হলে কিন্তু প্রবলেম। ওকে, বলো। হ্যাঁ, তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো যে কোন কোন ভাবে কোন কোনটা আসছে, কোনটার সাথে কোনটা আসছে, এবং কোনটার পরে কোনটা আসছে, তাহলে আর গুলাবে না। কারণ ধরো তুমি এখানে ব্রড কোশ্চেন, কত বড় মানে কোশ্চেন এবং কত মার্কস আছে, তো এদিক ওদিক ভুল হয়ে গেলে তো প্রবলেম, তাই না? কারণ তুমি সেই হিসেবে প্র্যাকটিস করছো বা প্রিপারেশন নিচ্ছ, তো এখানে একটু এদিক ওদিক কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা করা যাবে না, এবং আলটিমেটলি সেই সেভাবে এগুলো দরকার। ওকে, ঠিক আছে, তো এই পার্টটা গেল। আচ্ছা, আহ আচ্ছা, আর কি কোশ্চেন আছে? ধরো তুমি যেন পাঠিয়েছিলাম, একটু দেখে নিই। রাইটের সর্বনিম্ন গ্রিক্স আছে, রাইটে দেখুন লিখতে হবে। ওকে, এরপর আরেকটা যেটা আছে, তুমি যেটা দেখবে যে নীতি আয়োগ। ওকে, তো এখানে নীতি আয়োগের কথা বলেছো, তো তুমি নীতি আয়োগের কোশ্চেন জিজ্ঞেস করেছো। তো দেখো, এই যে আমাদের নীতি আয়োগ যখন দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্টার্ট করা হয়েছিল, এবং আবার মানে বেসিক্যালি আগে আহ বিভিন্ন ভাবে দেশের যে সকল আগে কি ছিল, মানে 5 ইয়ার্স প্ল্যান ছিল, তো 5 ইয়ার্স প্ল্যান তোমার কিন্তু চেঞ্জ হয়ে পরবর্তীকালে এটা চলে আসে। তো সেই পার্ট আস্তে আস্তে আমরা সেগুলো দেখতে থাকি। ঠিক আছে, যে কোন কোন ভাবে কোন কোন জিনিসগুলো আসছে আলটিমেটলি। হ্যাঁ, হ্যাঁ, সোসাইটির উপর ব্যাকআপ কিরকম আছে, তো সেই পার্টটা আমাদের এখানে ফোকাস করা হয়ে থাকে খুবই বেশি। ঠিক আছে, কেন ওখানে তুমি দেখছো যে রাইট এ নোট অন নীতি আয়োগ। তো নীতি আয়োগের ব্যাকগ্রাউন্ড কি 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 বিভিন্ন ভাবে উন্নত হচ্ছে, কি করে সেই হিসেবে শুরু হয়েছে, তো সেই সেই জিনিসগুলো তোমার কন্টিনিউসলি এখানে করতে হবে, দিতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার সেই হিসেবে সুবিধা হবে। ওকে, নাও, তো এইভাবে হচ্ছে তোমার বিক্সের গুলো করতে হবে। আর সাথে সাথে তোমার প্রত্যেকটা মাইনে কি, মানে প্রত্যেকটার মানে মানে বেসিক্যালি ভ্যালু কি এবং ওটার মানে কি, ঠিক আছে, কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। ধরো তোমার এখানে অনেক সময় এখানে এরকম ছবি দিয়েও দিতে যে এইটাকে তুমি ডিটেলে ডিসকাস করো, তাই না? তো সেই পার্টটা কি করতে হবে তো তাহলে। তো দেখো, যেরকম প্রিপারেশন যখন তোমার সেই হিসেবে নিতে হবে, ওভারঅল তোমার নিতে হবে। ঠিক আছে, ওই পার্টটা কিন্তু এখানে খেয়াল রাখা দরকার। ওকে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, এইভাবে না হলে কিন্তু সমস্যা। ঠিক আছে, বলো। আচ্ছা, এবার তোমার আর কি কোশ্চেন আছে? তুমি কোয়ারি তুমি বুঝতে পারছো অ্যান্সার কি হবে? টু দা পয়েন্টে সবসময় লিখবে, এদিক ওদিক ঘোরাবে না। ঘোরালেই হচ্ছে নাম্বার পাবো। আর টু দা পয়েন্টে সেই হিসাবে হচ্ছে তোমার সেই হিসাবে অ্যান্সার তারা সেটাই চাইছে, টু দা পয়েন্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ, হ্যাঁ, আর কি কি প্রবলেম আছে বা কোয়ারি আছে বলো। দেখে নাও, আমি যা যা বলছি সেগুলো মিলিয়ে নিয়ে দেখো। ওকে, 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 পলিটিক্স একটু বলো। তো দেখো, পলিটিক্স হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা থাকছে, তোমার পলিটিক্স মানে কি, রাজনীতি। তো আমি যদি সেটা বলবো যে ভারত গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সিস্টেম পদ্ধতি মানুষ চলে থাকে।
পার্লামেন্টারি ডেমোক্রেসি হচ্ছে আমরা ফলো করি, যেটা পার্টিশনের পর থেকে আসে, কোথা থেকে আসে, ব্রিটেনের থেকে আমরা এগুলো জড়ো করেছি বা ব্রিটেনের থেকে আমরা জেনেছি। তো সেই সেভাবে ব্যবহার হচ্ছে, এবং কি কি স্তরগুলো আছে সেই জিনিসটা তুমি লিখবে, ত্রিস্তরগুলো ব্যবস্থা, সেগুলো 73rd 74th অ্যামেন্ডমেন্টে আসছে। তো এই যে যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি যে মেইন মেইন পয়েন্ট, সেই জিনিসগুলো তোমার এখানে এখানে কিন্তু এখনো লিখতে হবে, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে। যে তারপরে যে তুমি যেটা বললে যে পলিটিক্স নিয়ে নিয়ে এই যে পলিটিক্স এর মাধ্যমে তুমি রেগুলারলি কন্টিনিউয়াসলি কেউ যদি প্রপারলি কাজ করে বা সেই হিসাবে এগোতো, তাহলে কন্টিনিউয়াসলি সেগুলো কিন্তু এগোতে থাকে বা সেটা তার সুদূর প্রসারী একটা স্টেপ আমরা দেখি। কিন্তু তোমার যদি এই যে যে ভাবটা থাকে যে না আমি ওটা খুব বাজে জিনিস, পলিটিক্স করা উচিত না, তো তাহলে খুবই বাজে ব্যাপার। কারণ তুমি কন্টিনিউয়াসলি সেখানে তাদের ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনের উপরই কোনো একটা পণ্যের দাম বাড়বে বা কমবে। তো তুমি সেই হিসাবে তুমি নিজেটা কানেক্টেড না হলে তাই না, কিন্তু সেই হিসাবে কিন্তু ছাড়বে না পলিটিক্স, কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি পলিটিক্সে নাই পছন্দ করতে পারো বা না দেখতে পারো, কিন্তু তাহলে কিন্তু তোমাকে সে ছাড়বে না। তো এই যে যে জিনিসগুলো সিম্পল হতে জিনিসগুলো মাথায় রাখা খুবই দরকার, ঠিক আছে? বুঝতে পারলো? হ্যাঁ, হ্যাঁ। আর পলিটিক্সে তো তোমার যে রেগুলার আমাদের কি কি স্তরে হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে কি কি জিনিসগুলো হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেরকম দেখো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের কন্টিনিউয়াসলি যে সাক্ষরতার হার কিন্তু তোমার খুবই কম, কিন্তু তারপরে লিজের লোক এর মানে তোমার বেসিক্যালি যে যে অধিকার আছে, তো সেই সম্পর্কে অবগত নয়। তো সেই সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। তো এই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা কিন্তু দরকার, যে কোন কোন ভাবে আমি, হ্যাঁ, যখন আমার এই যে আমার ডাইরেক্ট কোশ্চেন আসছে তোমার পলিটিক্স থেকে, তো পলিটিক্স এ আমাদের দেশে কি টাইপের পলিটিক্স, কোন জিনিসগুলো আমরা ফলো করি, আচ্ছা, তারপরে হচ্ছে কি কি জিনিসগুলো করা দরকার, ঠিক আছে, তুমি কি করছো, এই যে যে পয়েন্ট গুলো তুমি অটোমেটিক্যালি এখানে লিখতে পারো, ঠিক আছে? সেই লিবার্টি কিন্তু এখানে দেওয়া রয়েছে টু দা পয়েন্ট। ওকে, ঠিক আছে। তোমার বলো, বুঝতে পারলাম আমি কি বললাম? তো এইভাবে জিনিসগুলো কিন্তু তোমার কাউন্ট করা দরকার, যে হ্যাঁ এখানে তোমার কোনো একটা জীবে দেখলো, আমার সেই জিনিসগুলো যেন প্রবলেমেটিক সিচুয়েশন না হয়, তো সেই পার্টটা এখানে রয়েছে। আচ্ছা, বুঝলে না? দেখো কি বুঝতে পারছো না বলো, কিসে বুঝতে পারছো না? আমি তো একদম ভেঙে ভেঙে বললাম। তো পলিটিক্স জিনিসটা কি, রাজনীতি, রাজনীতি কি করে হয়? এটা ইলেকশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি আমরা সেই হিসেবে করছি। রাষ্ট্র তৈরি হচ্ছে কি করে? ওকে, কিভাবে থাকছে? আমরা পার্লামেন্টারি সিস্টেম আমরা গ্রহণ করছি, কোথা থেকে নিচ্ছি? ইউকে থেকে। তো এই যে যে বেসিক জিনিসগুলো, এটাই তো তোমার রাজনীতির মধ্যে আসছে, এগুলো কি কিভাবে ঘটছে সেটাই হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? কোন ভাবে সেই জিনিসগুলো চলছে। পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে কি মারামারি? তা তো না। এখন তুমি যদি ধরো ফিজিক্স এর স্টুডেন্ট, সে যে চোখে পলিটিক্স কে দেখবে, তুমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়তো তুমি সেইভাবে লিখবে না। তো সেইভাবে সেই জিনিসটা মাথায় রেখে করা দরকার। বোঝাতে পারলাম আমি? তুমি কেন বুঝতে পারছো না? তুমি জিনিসটা টু দা পয়েন্টে ভাবারই চেষ্টা করছি না, খালি চোখের সামনে দাঁড়িয়ে দেখছো ওটা পলিটিক্স, ওটা তো মারামারি হচ্ছে। ওটা কি পলিটিক্স নাকি? এগুলো ধরো ধরো কেমিস্ট্রি ফিজিক্সে পড়ে, তারা এসব বললে মানা যায়। কিন্তু তুমি এরকম বলছো, তো সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছো? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে সরকার কিভাবে গঠন করছে, সরকার আমরা কিভাবে চালাচ্ছি, কন্টিনিউয়াসলি কিভাবে সেটা চলছে, সেটাই আলটিমেটলি সবকিছু এখানে ডিপেন্ড করে থাকে, ঠিক আছে? আর পলিটিক্স কি কিভাবে সংগঠিত হয়, কোন কোন ভাগে বিভক্তিত, ঠিক আছে, কোন কোন জায়গাতে কি কি জিনিসগুলো ফলো করা হয়, তো সেই জিনিসগুলো তোমার আলটিমেটলি করে কিন্তু সেই হিসাবে করতে হচ্ছে। তো সেই পার্টটা রয়েছে এখানে। ওকে, পলিটিক্সে তোমার এখানে স্থানীয় অর্থে কি কি আছে, রাজ্য অর্থে সাথে কি কিভাবে আছে, তারপর দেশীয় অর্থে কিভাবে আসছে, কোন কোন জিনিসগুলো কিভাবে ফোকাস করা হচ্ছে, এই জিনিসগুলো এখানে দেখতে হবে, ঠিক আছে? ধরো এই যে আমাদের এখানে নির্বাচনের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি প্রার্থী নির্বাচিত করতে পারছি, কোন ব্যক্তি পদপ্রার্থী হবে কি হবে না, তো সেই হিসাবে সেই জিনিসগুলো কিন্তু আমরা ফোকাস করছি এবং সেই হিসাবে দেখতে পাচ্ছি। তো এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নির্বাচন পদ্ধতি কমপ্লিট হচ্ছে, এবং সেই হিসাবে আমরা আমাদের সুবিধা মতো আহ, যাকে পছন্দ তো তাকে সেই হিসাবে নিয়োজিত করছে। তো সেই হিসাবে কিন্তু আলটিমেটলি হচ্ছে। তো এই যে যে জিনিসগুলো ওভারঅল তো খেয়াল রাখতে হবে, তাই না? এই জিনিসগুলোই এখানে লিখতে হবে, বেশি হাইফাই লেখার দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো মানে মাথায় রাখা দরকার। ওকে, বলো আর কি করি আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সিম্পল ওয়েতে এই জিনিসগুলো ভেবে কিন্তু কভার করা দরকার, না হচ্ছে প্রবলেম। কারণ ধরো যে কোশ্চেন গুলো থাকবে না তোমার কিন্তু কমন থাকবে না, একটু কনসেপচুয়াল কোশ্চেনই থাকবে। তো কনসেপচুয়াল কোশ্চেন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কোন কোন ভাবে কোন কোন জিনিসগুলো আসছে, এর সাথে কোনটা অ্যাভেলেবল, তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তাই না?
না তুমি কি করে সেটা কভার করবে? মানে ওখানে টাইম হচ্ছে লিমিটেড, তুমি যাই লেখো ওই লিমিটেড টাইমের মধ্যে আমাদের করতে হবে, তাই না? এক্সট্রা কিন্তু আমাদের টাইম নেই। তো সেই হিসাবে তোমার সেটা যদি মাথায় না থাকে, মেইন মেইন সলিড জিনিসগুলো লিখতে হবে, একই জিনিস বারবার লেখা যাবে না। ঠিক আছে, এবং টু দা পয়েন্টে কোনটার মানে কি সেটাই তুমি সেই হিসেবে লেখো। ওকে, তো সেই পার্টটা এখানে মাথায় রেখে কিন্তু এগোতে হবে, নাহলে হচ্ছে প্রবলেম। ক্লিয়ার? বলো তোমার কি কোয়েশ্চেন আছে বা কোয়েরি আছে বা ডাউট আছে, সেগুলো বলো। কারেন্ট অ্যাফেয়ার্স এর ডাটা দিতেই হবে, যে টাইপের কোশ্চেন আসুক, শর্ট কোশ্চেন আসুক, ব্রড কোশ্চেন আসুক, মাঝারি আসুক, যে টাইপের আসুক না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর ডাটা দিতেই হবে, কিন্তু না হলে কিন্তু প্রবলেম। নাহলে তুমি এক্স্যাক্টলি এখন যে সিচুয়েশন এক্সামিনার তাহলে বুঝবে কি করে, তাই না? তো সেটা বোঝানোর জন্য তো তোমার আলটিমেটলি তোমার এখানে আপডেটেড ডাটা কিন্তু দেওয়া কিন্তু ফোকাস করা খুবই দরকার। তো সেই পার্টটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে। বোঝাতে পারলাম আমি? স্যার, মিডিয়াটা ঠিক আছে নাকি অন্যভাবে? না না, ঠিকই আছে, ওটা ঠিকই আছে, মিডিয়া ঠিকই আছে, কিন্তু সাইজ ছোট করো। তুমি যে পরিমাণে সাইজ বানাচ্ছো, অত বড় একটা লিখলে কিন্তু লেখার টাইম পাবে না, তাই না? আমি ওটা বলছি। ঠিক আছে, অত টাইম তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ। তো সেই পার্টটা তোমার এখানে খেয়াল রাখা দরকার, যে হ্যাঁ আমি মিডিয়াটা, না তো অন্যভাবে লেখা দরকার নেই, কিন্তু যে যে পয়েন্টটা বলছে, যে কোয়েশ্চেনের যে পয়েন্টটা চাইছে, তো সেই পয়েন্টটা তো তুমি সেইগুলো কিন্তু এলাবোরেট করবো, সেই সেইগুলো লিখে, যে যে যেগুলো বলছে সেগুলো সেই সেইগুলো, না হলে এদিক ওদিক লিখে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, কারণ দেখো কোশ্চেন একটা দিয়ে দেওয়া হয়েছে, ওখানে কোশ্চেন দিয়েছে, তো সেটা তারা চাইছে হচ্ছে সেইটারই আনসার। তুমি যদি এদিক ওদিক কোশ্চেন ধারাতে থাকো তাহলে তো হবে না। ওকে, তো সেই পার্টটা তো মাথায় রাখা অবশ্যই দরকার। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে জিনিসগুলো কিন্তু মাথায় রাখো, কন্টিনিউয়াসলি এগো, না হলে কিন্তু প্রবলেম। যে টাইমটা আছে প্রপারলি ইউজ করতে হবে, এবং কন্টিনিউয়াসলি তুমি সেইভাবে ধরো আর 12 থেকে 15 দিন হচ্ছে, তাই না? খুবই কম টাইম, তো এই টাইমটা প্রপারলি ব্যবহার করতে আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, আর ধরো যে যেভাবে বললাম ওই যেগুলো লেখার সময় মনে হয় মাথায় রাখবো, যে ধরো যেটা আমি বলছি কোটেশন দিয়ে স্টার্ট করা, বিভিন্ন টাইপের কোটেশন দিয়ে, হচ্ছে তোমার কোটেশন গুলো ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন রাইটার হোক, কোনো ব্যাপার না, কিন্তু কোটেশন গুলো ইউজ করা দরকার। ওকে, ঠিক আছে। তো তাহলে কোটেশন গুলো ইউজ করে তুমি যখন খাতায় তোমার লিখছো, এক্সামিনার দেখছে লিখছে, বুঝতে পারছে যে হ্যাঁ এখানে এই ক্যান্ডিডেট জানে, নাম্বার তোমার অটোমেটিক্যালি বেশি আসবে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে জিনিসগুলো কিন্তু মাথায় রাখো আলটিমেটলি, তাহলে কিন্তু প্রবলেম হবে না, হলে সমস্যা। কারণ তারা সলিড জিনিস চাইছে, সলিড অ্যান্সার চাইছে, ঘোরানো জিনিস চাইছে না কোনো। অলরেডি ঘোরানো জিনিস অলরেডি কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসবে, যেটা আমি বললাম ওই জন্য নিউজ পেপারটা রেগুলার আমি পড়তে বলছি, আপনার মনে আছে? এগুলো কিন্তু তোমার জিএস এর কোশ্চেন না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সাথে রিলেটেড। ঠিক আছে, তো তার জন্য এই জিনিসগুলো তোমার মানে দেখতে হবে। তো সেই যেভাবে যেহেতু কোশ্চেন থাকবে তুমি বুঝতেই পারছো, তো তার জন্য এটা করোনা করতে পারতে পারবে প্রপারলি হইতে করো। তারপরে টাইমে মানে ওয়ার্ড লিমিটের দিকে থাকো তুমি, একটাতেও কিন্তু ওয়ার্ড লিমিট দেখুন, আমি যেটা দেখলাম ওয়ার্ড লিমিটটা লিখতে হবে, যে আমার প্রত্যেকটা কোয়েশ্চেন লিখতে কতক্ষণ টাইম লিখতে বা কি কি লিখতে হবে। ওকে। ক্লিয়ার? আচ্ছা, কিছু বলবে বলো। বলে নিয়েছি। স্যার বলছি যে ওখানে দেখছিলাম যে 40 নাম্বারের যে বড কোশ্চেনটা রয়েছে ওটা 800 800 ওয়ার্ডের, তো অনেকটাই তো লিখতে হবে। হ্যাঁ, অনেক লিখতে, তার মানে আসছে বলে যে আমি বড় লিখবো, তারপরে কোনো কোশ্চেন তুমি লিখে পারবে। উচ্চ মার্কে একটা লিখতে গেলে আর পরে কোশ্চেন ছেড়ে দিলে তাহলে কি লাভ হবে?
এখানে দিয়েছে বলে যে আমি ওকে এ করতে হবে তা তো না, কিন্তু একটু মোটামুটি ভাবে রাখতে হবে, বড় বড় করে লিখে চেক করে যায় যে অনেক থেকে, ঠিক আছে? তো ওই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে? কারণ সবই তোমার কভার করতে হবে টাইমের মধ্যে, নাহলে তুমি ওটা তুমি হাফ লিখে পরে সাবজেক্ট করে তারা দেবে না। স্যার ওটা একটা সিস্টেম রয়েছে। হ্যাঁ, স্যার বলছি যে স্যার বলো, কি বলো? বলছি যে ওখানে 800 ওয়ার্ডের লিখতে বলেছে, এবার আমার হাতে হয়তো অত সময় নেই, যেহেতু 1.5 ঘন্টার মধ্যে করতে হবে। তো আমি যদি ওখানে 500 ওয়ার্ড লিখে আসি, তাহলে কি ঠিক হবে না? হবে, ঠিক হবে, কি লিখছো সেটা মেইন করে দেখো, ওয়ার্ড অত মেইন করবে না, কি লিখছো, কন্টেন্ট আলটিমেটলি অ্যান্সার দিচ্ছ কি তাই আসছো না সেটা আলটিমেটলি ডিপেন্ড করে, ঠিক আছে? এবং সেটা কত সুন্দর পারফেকশন হচ্ছে সেটা আলটিমেটলি ডিপেন্ড করে না। ওকে, তো সেটা হচ্ছে আসলে, তো ওই জিনিসটা খেয়াল রাখা দরকার। তুমি ফোকাস করতে প্রপার হচ্ছে, তাহলে ঠিকঠাক রাখা যাবে, নাহলে ঠিকঠাক তাহলে তুমি যদি একই জিনিস বারবার 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 800 ওয়ার্ড লেখো না কেন, তাই না? সেটা তো করা যাবে, একটা প্রপার সিস্টেম রয়েছে, তো সেইভাবে করতে হবে, ঠিক আছে? ওই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কত ওয়ার্ড দিয়েছে তাই না, যেটা তোমার যেই যারা যে টাইপের যা এসে দিয়েছে, তো সেই জিনিসটা আগে পড়ো বারবার করে, তো সেই জিনিসটা বুঝে যে কি আছে গুলো দেওয়া দরকার, তো সেইভাবে সেই জিনিসটা কিন্তু করতে হবে, মাথায় রেখে তারপর দেখতে হবে যে হ্যাঁ জানেন এতগুলো কোশ্চেন দিয়েছে, আমার ধরো খালি একটা কোশ্চেন না, অন্যান্য তো লিখতে হবে। তুমি একটা তুমি যদি 800 ওয়ার্ড লিখে বাদ করে ছেড়ে দাও তাহলে তো হবে না, তোমার একটা লেজিমেন্ট রাখতে হবে, তাহলে সব দিক থেকেই ঠিকঠাক থাকে। ক্লিয়ার? বুঝতে পারলাম যে ঠিক আছে, বলো আর কি প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে করতে হবে, ঠিক আছে? আর দেখো আপডেট জিনিসের ডাটাগুলো নিয়ে লেখা শুরু করো, তো নিউজ পেপারটা পড়ছো, যে টাইপের যা কোশ্চেন আছে কোশ্চেন আছে লিখে দাও আপডেটেড ডাটা, বা তার সাথে তাও তার নিচে একটা স্পেশাল ডাটা দেন দিতে পারো, যাতে সেখানে ফোকাসটা তোমার ফোকাসটা না হয়, যখন তুমি ভালো ফোকাসটা দিতে পারবে তুমি কিন্তু শুনতে পারো। ওকে, এই পার্টটা হচ্ছে এইভাবে জিনিসগুলো কিন্তু এখানে রিলেটেড। ওকে ওকে, আমার শুনতে পাচ্ছি। যেহেতু তুমি ওই যে আবার ওই যে আমায় বললে সাথে শুনতে পাচ্ছ না, আমি ওই যে আবার খুলে নিলাম। তো যেটা বলছি যে তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে কন্টিনিউয়াসলি, ওই যে তুমি কথা বলছিলে বলে আমি মাইক খুলে নিলাম, তার জন্য শুনতে পাচ্ছি না। ওর জন্য বলছি যে তুমি হচ্ছে টাইপ করে লিখলে তাহলে আর ওই প্রবলেমটা হবে না। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম যে ধরো যে টাইপের যতই 800 ওয়ার্ড দিক বা 900 ওয়ার্ড দিক সেটা ব্যাপার না, একটা লেজিটিমেট ওয়েতে তুমি লিখবে, তারপর দেখো পুরোটা তো লিখে তো তোমার সেগুলো জমা দিতে হবে, তাই না? কারণ তুমি তো হাফ লিখে তো রাখার তো অপশন নেই, কারণ এখানে কোয়েশ্চেন ছাড়া মানে কোনো চান্সই হবে না, তো বুঝতে পারছো? তার মানে সবই অ্যাটেন্ড করতে হবে এবং সেই প্রপার ওয়েতে, তো সেইভাবে কিন্তু মাথায় রেখে দিতে করতে হবে। ওকে, তো তার জন্য তুমি যে যেভাবে যেখানে দরকার তো সেই সেভাবে সেই জিনিসগুলো টাইম দিয়ে আমার করতে হবে, যদি হ্যাঁ 800 ওয়ার্ড দিয়েছে কিন্তু আমি সেটা একদম সলিড জিনিসটা আমি 600 ওয়ার্ডে লিখলাম, আর বাকিগুলো যে টাইমটা আছে আমি অন্যান্য যে সকল প্যারাগ্রাফ আছে ওয়ান্স ইনফরমেশন আছে যা যা আছে যা যা করছে সেদিকে আমি ফোকাস করলাম। তো ইংলিশ মানে এই যে যে জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেটা আমার ক্লিয়ার, বুঝতে পারলে আমি কি বলছি? ওয়ার্ড লিমিটের থেকে যে কন্টেন্ট কি লিখছো সেটা আলটিমেট জিনিস, ঠিক আছে? ওয়ার্ড লিমিট লিখতে গিয়ে তুমি এখানে যদি কোশ্চেনই অ্যাটেন্ড না করো তাহলে নাম্বার কি করে পাবে, অথচ তোমার জানা জিনিস, তো তার থেকে বাজে জিনিস কিন্তু আর হয় না, তাই না? তো সেই পার্টটা কিন্তু এখানে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ, এবার তো দেখা যাচ্ছে আমি তো স্পিকার এখানে এরকম ডাউন আপ ডাউন হচ্ছে, তো ওই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে, তার কোনো কিন্তু হুম হুম অপশন নেই, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার, অবশ্যই খেয়াল রাখা দরকার যে পরপর কোন কোন জিনিসটা গেছে বা কি কি উপস্থাপনের যে কি কি পার্ট আমরা যাচ্ছি করছি। স্পিড লেখো, স্পিডে লেখা শুরু করো এবং টু দা পয়েন্টে যতটুকু চাইছে তাই লেখো, ভূমিকা গাদা গাদা লেখা তো দরকার নেই, 2 লাইন ম্যাক্সিমাম 3 লাইন ভূমিকা লেখো। তারপরে হচ্ছে তোমার এখানে উপসংহার 2 লাইন বা 3 লাইন লেখো, কারণ বডির উপর ফোকাস করো,
বই থেকে কি লিখবে। তো এইভাবে জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখা দরকার, ধর কম টাইম হলে বা সেই জিনিসগুলো কভার করা কিন্তু যেতে পারে। তো সেই পার্টটা রয়েছে, একটা সিস্টেমেটিক ওয়েতে না বলে তুমি পারবে না, কারণ প্রচুর টাইপের জিনিস রয়েছে, খালি তো তোমার এটা না। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো প্লিজ ফলো করো, না হলে কিন্তু এর কোনো বিকল্প নেই, এইভাবে করতেই হবে। এবং ঘড়ি ধরে ধরে করবে যে স্যার এই জিনিসগুলো এইভাবে বলেছিলাম, এইভাবে ফোকাস করা দরকার কন্টিনিউয়াসলি। ঠিক আছে? তো সেই পার্টটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে। শর্ট কোয়েশ্চেন কি বলবো? শর্ট কোয়েশ্চেন দেখো, সাজেশন বলে কিছু হয় না, সব চ্যাপ্টার ধরে ধরে সব পড়তে থাকে। কোয়েশ্চেনের কোনো সাজেশন হয় না, বারবার আমি বলছি, এন্ট্রান্স এক্সামে কোনো সাজেশন হয় না, সব জিনিসে সব পড়বে, সব চ্যাপ্টার ধরে ধরে ধরে। প্রত্যেকটা চ্যাপ্টার আছে তোমার ওখানে শর্ট কোয়েশ্চেন রয়েছে বা এক মার্কের কোয়েশ্চেন, তো সেগুলো দেখে দেখে সেগুলো সলভ করো। ওকে, তাহলে কাজে দেবে সেটা। এইভাবে জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করা দরকার, না হলে প্রবলেম। ক্লিয়ার? বুঝতে পারলে? কন্টিনিউয়াসলি ফোকাস করো তোমার হ্যান্ড রাইটিং এ, কন্টিনিউয়াসলি ফোকাস করো প্রেজেন্টেশনে, কন্টিনিউয়াসলি ফোকাস করো টাইমে। আলটিমেটলি হচ্ছে টাইম, যে কতক্ষণ তোমার লাগছে কতক্ষণ তোমার লাগছে না, তো সেই ব্যাপারটা দরকার হবে। কোনো একটা টপিক মানে কোনো একটা জিনিস কভার করতে বা কোনো একটা তুমি এসে লিখছো কভার করতে, এইভাবে জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে সমস্যা। মানে তুমি লিখে পারবে না, না তুমি জিনিস জানো তুমি, কিন্তু লিখে পাচ্ছ না কারণ তোমার টাইম প্রচুর লাগছে। কিন্তু এখানে কিন্তু তার থেকে কিন্তু খারাপ জিনিস আর কিন্তু নেই, তাই না? তো সেই পার্টটা তো মাথায় তোমার রাখতে হবে, নাহলে কি করে হবে? বুঝতে পারছো আমি কি বলছি? সে তোমার, তো এইভাবে কিন্তু মাথায় রাখো, তাহলে কিন্তু আলটিমেটলি সুবিধা হবে। ওকে, বেসিক্যালি কল এসেছিল তো তার জন্য সেটা আমার। হ্যাঁ হ্যাঁ স্যার, শর্ট কোশ্চেন কি পড়বো বুঝতে পারছি না। আচ্ছা, শর্ট কোশ্চেন কিন্তু দেখো, শর্ট কোশ্চেন কোনো সিলেবাস হয় না, বা এটা পড়বো বা এটা ইম্পর্টেন্ট ওরকম করে কিছু হয় না, তো সবই পড়তে হবে। মানে 11-12 সবই পড়তে হবে, এরকম কোনো সাজেশন করতে চাও না, ঠিক আছে? সব প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে দেখবে এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন দেখেছো? সে তোমার খেয়াল আসছে? প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে কিন্তু তোমার বইয়ে, তুমি ধরো বাংলা মিডিয়ামের বই পড়ো বা সিবিএসসি ইংলিশ মিডিয়ামে পড়ো, প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে তোমার এমসিকিউ আছে। ওইগুলো ধরে ধরে সলভ করো, ওগুলো কিন্তু তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে, সেই 11-এর হোক বা 12-এর হোক, প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে তোমার এমসিকিউ রয়েছে, শর্ট কোশ্চেন, সেগুলো ধরে ধরে করতে হবে। তারপর সেগুলো রিভিশন দেবে। ঠিক আছে? আলাদা অন্যান্য কোথাও তো বইতে পড়ার কোনো দরকার নেই, ওই বই থেকে ফোকাস করো। ক্লাস 11-12 এনসিআরটি, ক্লাস 11-12 এনসিআরটি বইও কিন্তু ঠিক সেম স্টাইলে তোমার এখানে কোশ্চেন গুলো করা রয়েছে।
ওকে, এমসিকিউ শর্ট কোশ্চেন, তো সেগুলো তুমি এখানে করতে পারবো, আর বাংলা মিডিয়াম গুলো তুমি করো, তো সেই হিসাবে করলে প্রত্যেকটা সাবজেক্ট ভাবে করলে তোমার সেই হিসাবে কভার হয়ে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের ব্যাপারটা গেল। আবার রিভিশন দেওয়া, বারবার বারবার রিভিশন দাও, সেটা দরকার, তাহলে তোমার মনে থাকবে, নাহলে মনে থাকবে না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, তো এইভাবে করতে হবে, এই হচ্ছে তোমার এমসিকিউ। আর ব্রড কোশ্চেন তো দেখো, ব্রড কোশ্চেন কিন্তু এসে তো কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে আসবে, তো সাধারণ আমি বলেছিলাম যে নিউজ পেপার রিডিং করতে, নিউজ পেপার রিডিং করলে ওই সব জিনিসগুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু নিউজ পেপার রিডিংটা দরকার, তাহলে আলটিমেটলি সুবিধা হবে। তো এইভাবে কিন্তু জিনিসগুলো নিয়ে হতে হবে, বা তোমার তো তার না হলে সমস্যা। কন্টিনিউয়াসলি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বে, সিলেবাসে একদম তোমার কিন্তু সাজেশন করতে যেও না, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, ঠিক আছে? আবার রিভিশন দাও, ধরো আবার 2-3 দিন আগে যেটা পড়েছো আবার 3 দিন পরে আবার সেটা রিভিশন দাও, যেন যাতে মনে থাকে, ভুলে না যাও। ভুলে গেলে তো চলবে না, তাই না? আমার এক্সামে তো মনে রাখতে হবে, ধরো 2-3 দিন পরে আজকে যেন ভুলে না যাও, তারপর একটু রিভিশন দিয়ে দেওয়া, এই জিনিসগুলো দরকার হচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আলটিমেটলি সুবিধা হবে। বুঝতে পারলাম জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইভাবে তোমার কিন্তু এগোনো হবে, না হলে কিন্তু প্রবলেম। প্রত্যেকটা চ্যাপ্টার সেই সেইভাবে এগো, 11 ক্লাস 11-12 সব, এনসিআরটিও মানে সিবিএসসি বোর্ডেরও 11-12 সব এইভাবে কভার করা দরকার, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নিউজ পেপার পড়ো, সেখান থেকে যা যা ধরো কারেন্ট অ্যাফেয়ার্স শিটে নিলে ওই ডাটাগুলো তুমি ওখানে ওর সাথে পুট করে দিতে পারছো, তাহলে ঠিকঠাক একটু নাম্বার কিন্তু তোমার সেই হিসাবে আসবে। ওকে, আর হাতের লেখায় ফোকাস করো, কাটাকাটি করো না। আমি দেখেছি তুমি কাটাকাটিও করেছো, লাস্টের যে কোশ্চেন গুলো লিখেছো আমি দেখেছি তুমি কাটাকাটি করছো, হাতের লেখায় কাটাকাটি করা যাবে না, ভুলও করা যাবে না, ঠিক আছে? মানে উপস্থাপনে তোমার কিন্তু ফোকাস করতে হবে, তাই না? উপস্থাপনে ফোকাস না করলে কিভাবে হবে? বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু জিনিসগুলো কিন্তু মাথায় রাখো, তাহলে আলটিমেটলি সুবিধা হবে, নাহলে কিন্তু প্রবলেম। ক্লিয়ার? সে তোমার বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু ফোকাস করো, আলটিমেটলি সুবিধা হবে। আর ধরো আজকে তো রাত আছে, কালকে সারাদিন ধরে পড়ো, আর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো লিস্ট করে রাখো, তারপর সেগুলো তুমি আবার কালকে তুমি সেগুলো ক্লিয়ার করে নিও। কারণ এখন হচ্ছে তোমার ম্যাক্সিমাম টাইম তোমার রিভিশন দেওয়া দরকার, কারণ অলরেডি আজকে কয় তারিখ? 26 তারিখ। 15 দিনের মধ্যে তোমার ম্যাক্সিমাম তোমার কিন্তু এক্সাম চলে আসছে, তাই না? আর তুমি তো একটা সাবজেক্টই দিচ্ছ, কিন্তু তুমি অন্যান্য কোনো সাবজেক্টে দিচ্ছ না, তো তার জন্য চাপও কম, তো সেই জন্য এই চাপটা আরো প্রপারলি ইউজ করা দরকার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, তো এইভাবে কিন্তু জিনিসগুলো ফোকাস করো, আর কালকে যেহেতু আমাদের আছে ক্লাস, তো সেই সেইভাবে জিনিসগুলো করে আমাকে তোমার সেই সব দেখতেও, আর প্র্যাকটিস করে দাও, প্র্যাকটিসে কিন্তু কোনো বিকল্প নেই। সিস্টেম প্রসিডিওর সব আমরা কিন্তু করে দিয়েছি, এখন তোমার ডিউটি হচ্ছে সেই জিনিসটা প্রপারলি কিন্তু জিনিসগুলো নিয়ে এগোনো। তো এইভাবে কিন্তু মাথায় রেখে কিন্তু এগোতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে সেটা আমাকে বলো, বা ডাউট থাকে। না আসে নেই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এইভাবে করতে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে তোমার সেই হিসাবে কিন্তু সুবিধা হবে। আর হ্যাঁ, আর সেগুলো করে করে লিস্ট করে রাখো, কালকে আমাদের সেগুলো দেখো যে যে কোন জায়গায় যে যে কোনো টপিকে যা খুশি, যেখানে যা যা প্রবলেম আছে সেগুলো কিন্তু সেই হিসাবে আমরা কভার করে দেবো কালকে, ঠিক আছে? তুমি আজকে দেখো, আজকে সারা রাত রয়েছে, কালকে সারা দিন রয়েছে, কোন কোন টপিকে কোন কোন জায়গাতে কি কি প্রবলেম হচ্ছে, কি কি জিনিসগুলো ধরে রাখতে পারছো, তো সেই সেইগুলো নিয়ে আমরা কিন্তু কভার করবো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে সীতামা, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তো চলো তাহলে আজকে এই অবধি থাকছে, আবার তাহলে আমাদের দেখা হবে কালকে নেক্সট ক্লাসে, যেভাবে বললাম তাড়াতাড়ি করো প্রপারলি, ঠিক আছে? চলো তাহলে আজকে এই অবধি থাকছে। তো টাটা।